হাই বন্ধুরা, আমি মোজাম্মেল হক। বর্তমানে স্কুল এসআই হিসাবে কর্মরত। আজকের এই ভিডিওটা আমি আনতে বাধ্য হলাম যে গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে একটা পোস্ট খুব ঘোরাঘুরি করছে। সেটা হলো দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেক্রেটারি, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান স্যারকে লিখেছেন। ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে একটা চেয়েছেন যে ভ্যাকেন্সি অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অ্যান্ড লাইব্রেরিয়ানসে ভ্যাকেন্সি স্কুলগুলোতে কতটা খালি হয়েছে সেটার একটা রিকুইজিশন চেয়েছেন, এবং রেসপেক্টিভ অথরিটি সেই সেম রিকুইজিশন ডিস্ট্রিক্ট ডিআই অফিসে পাঠিয়েছেন, এবং রেসপেক্টিভ ডিআই অফিস স্কুল থেকে স্কুলের এন্ডে স্কুলে কোথায় গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্ট খালি হয়েছে তার রিকুইজিশন এসআই সাহেবদের পাঠিয়েছেন। এবং সেই রিকুইজিশন, যেহেতু আমি বললাম যে আমি এসআই হিসাবে কর্মরত, সুতরাং আমাদের কাছে সেই রিকুইজিশন এসছে। জাস্ট যেমন আমি একটা রিকুইজিশন দেখাতে পারি যে এইরকমভাবে একটা রিকুইজিশন চাওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট ডিআই স্যাররা স্কুলের কাছ থেকে একটা, ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ডিআই থেকে কি করা হয়েছে, স্কুলগুলোর কাছ থেকে একটা রিকুইজিশন থ্রু দ্য এসআইএস এর থ্রুতে চাওয়া হয়েছে। এবং এর বেসিসেই যেটা তৈরি হয়েছে সেটা হলো যে রেসপেক্টিভ ডিআই স্যার যখন এটা চেয়েছেন তো স্কুলগুলোকে পাঠানো হয়েছে। আমরা এসআই সাহেব যারা আছেন, তো ওনারা কি করেছেন, রেসপেক্টিভ স্কুলগুলোকে সেটা পাঠিয়েছেন যে আপনারা রিকুইজিশনটা দিন, যে কোথায় কোথায় আপনাদের ভ্যাকেন্সি খালি আছে তার একটা ফরম্যাট পাঠানো হয়েছে স্কুলগুলোতে। তো যাই হোক, এবার আমাদের বক্তব্যে ফিরে আসা যাক যে আমাদের আজকের প্রাসঙ্গিকতা কেন। তো এটা রিকুইজিশন চাওয়া হয়েছে, এটা কোনো নোটিফিকেশন নয় যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস বা ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে ওয়েবসাইট সেখানে গিয়ে আমরা এর নোটিফিকেশন, অনেকেই হয়তো খোঁজাখুঁজি করছেন এর নোটিফিকেশন। অ্যাকচুয়ালি এটা রিকুইজিশন চাওয়া হয়েছে, এবং সেই রিকুইজিশন পাওয়া ফলে তারপরে কতগুলো প্রসিডিং আছে সেটা কমপ্লিট হওয়ার পরে হয়তো নোটিফিকেশন আসবে। কখন নোটিফিকেশন আসবে তারও কোনো এখানে নেই, তো আসতে পারে সেটা নোটিফিকেশান, একটা সম্ভাবনা রয়েছে। কেন, গত 2017 সালে এই সেম পোস্টের জন্য করা হয়েছিল, এক্সাম না কন্ডাক্ট করা হয়েছিল, তারপরে কোনো এক্সাম কন্ডাক্ট হয়নি। আজ 2021 সাল, সুতরাং অনেক ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। সেই ভ্যাকেন্সির রেসপেক্টে কি করা হবে, গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টগুলোকে ফিল আপ করা হবে। তো এই হচ্ছে গল্প। হুম, এই হচ্ছে গল্প। সুতরাং সেই রেসপেক্টে যারা হয়তো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো এরকম একটা মহামারীর সিচুয়েশানে অনেকেই আছেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছিলেন, কিন্তু এইরকম সিচুয়েশনের জন্য এক্সাম কন্ডাক্ট হচ্ছে না, সুতরাং একটা তারা টেনশনের মধ্যে রয়েছেন। তো তারা যাতে একটু আইডিয়া তৈরি করতে পারে যে একটা এরকম সম্ভাবনাময় একটা পোস্ট আসতে পারে, যে ভ্যাকেন্সি ফিল আপের জন্য একটা নোটিফিকেশন আসতে পারে, তো আমরা এখন থেকে যদি প্রিপেয়ার থাকি বা অ্যাওয়ার থাকি তাহলে অনেকের ক্ষেত্রেই সুবিধা হবে। হুম, যারা অ্যাওয়ার থাকবেন তাদের জন্যই এই ভিডিওটা। তো তাদের আম, পরীক্ষার কীরকম সিলেবাস, আর সিলেবাসের কথা যদি আমি বলতে যাই তাহলে দেখতে পাবো যে সিলেবাসে 2017 সালের এখনও সিলেবাস বা ক্রাইটেরিয়া এখন বলাটা খুব বোকামো। তার কারণ কোনো সিলেবাস এখনও তৈরি হয়নি, যে সেভাবে নোটিফিকেশনে আসেনি, তো তার কার বেসিসে কথা বলছি। সুতরাং নোটিফিকেশন আসলে তার বেসিসে কথা বলা যেতে পারে। তবুও একটা আমরা যদি আইডিয়া করে নিই যে 2017 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যদি ক্রাইটেরিয়া দেখি তাহলে সেই বেসিসে আমরা কথা বলতে পারি। তার বেসিসে যদি কথা বলতে পারি তো সেখানে 60 মার্কসের রিটেন এক্সাম হয়েছিল। 60 মার্কসের রিটেন এক্সামে 15 15 করে 4টা সাবজেক্ট ছিল, যে কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্কস, জেনারেল নলেজ 15 মার্কস, ইংলিশ থেকে ছিল, ইংলিশ কম্পোজিশন থেকে ছিল 15 মার্কস, অ্যান্ড অ্যারোথমেটিক ম্যাথামেটিক্স থেকে অ্যারোথমেটিক ছিল 15 মার্কস, এরকম করে 4টা পার্টসে ছিল। তো তার কীরকম কোয়েশ্চেন আমি অ্যাকচুয়ালি একটা দুটো ভিডিও ক্লিপস নিয়ে আসবো, যেখানে 2017-তে যে কোয়েশ্চেনগুলো এসেছিল, সেই কোয়েশ্চেন এই পরবর্তীতে আসবে তার কোনো সম্ভাবনা নেই। তাও একটা আইডিয়া তৈরি করা যেতে পারে যে আমাদের প্রিপারেশনের কীরকম ডিরেকশনে আমাদের প্রিপারেশন করতে হবে, এবং সেই পার্সপেক্টিভেই আজকের ভিডিওটা বানানো আমার। তো আজকের আমরা প্রথম পার্টটাতে, মানে এই পার্টটাতে আমি আলোচনা করব যে অ্যারোথমেটিকের যে 15টা কোয়েশ্চেন এসেছিল সেই 15টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব।
তো 15টা কোয়েশ্চেন কীরকম অ্যারিথমেটিক এসেছিল সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমি ফার্স্ট কোয়েশ্চেন একটা একটা করে আমি আলোচনা করব। তো এখানে হয়তো একটু টাইম নেবে, ক্যালকুলেশনটা আমি করিনি, এখানে করতে হবে। তো এখানে দেখি যে এখানে যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, যে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে কোয়েশ্চেনটা এখানে 46 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে 4 এর পাওয়ার হচ্ছে 0.2 রয়েছে। তাহলে আমি এখানে যদি ভেঙে দিয়ে এটাকে 2 এর হোল স্কোয়ার করে দিলাম, এটা 4 আছে মানে 2 এর হোল স্কোয়ার করলাম, আর ওখানে 0.5 আছে, তার মানে এটা 5 বাই, আমি কি করতে পারি 5/10 করতে পারি, পয়েন্টটাকে উঠিয়ে দেওয়ার জন্য। এখানে কি আছে, এখানে আমি কি করলাম 5/10 করলাম, আর উপরে আমি সিমিলারলি কি করলাম, আমার এখানে 4 করে দিলাম। তাহলে এখানে 4 করে দিলাম, তাহলে এখানে যখন সিমিলারলি আমি 4 করে দিয়েছি, আমি যেরকম এখানে 4 রয়েছে আমি 4 রাখলাম, অ্যান্ড 2 এর 2^4। তো এখানে এটাকে কেটে আমার কি হচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে। তার মানে এই যে 2 এবং এই 2 আমি কি করতে পারবো, অটোমেটিক্যালি খুব সহজেই আমি কি করতে পারবো, 2 এর হোল স্কোয়ার ছিল আর এখানে আমার হাফ তৈরি হয়েছে ইন্টু এটা হলো, এখানে 1 এর 2 তৈরি হচ্ছে, এখানে 1 এর 2 তৈরি হলো, এখানে 1 এর 2 তৈরি হলো, এখানে যখন 1 এর 2 এবং এটার হোল স্কোয়ার, এটা 2^4। এটাকে যদি আমি এখানে 2 আমি কেটে দিলাম, তার মানে এখানে 2 থাকলো, আর এখানে 1 এর এটা 1 এর পাওয়ার 4 মানে 1, আর এখানে কত হবে 16 হয়ে যাবে, আর এটা 2^4 মানে 16, তাহলে 16 কেটে গেল, আমার আনসার কত হলো, আমার আনসার থেকে গেল বলছে অনলি 2। তো কোন অপশনটাতে 2 ছিল, আমাদের সি অপশনটাতে 2 ছিল। এইভাবে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করলাম। একই রকম ভাবে পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল, সে কোয়েশ্চেনটা হচ্ছে যে এত আবৃত্তি দশমিক থেকে সব থেকে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করলে লব এবং হরের মধ্যে, হর এবং লবের মধ্যে পার্থক্য কত থাকবে। তো যখনই এই রকম আবৃত্ত দশমিকের আমরা অঙ্ক দেখব, খুব সহজ নিয়ম, অঙ্কটাতে দেখো 0 পয়েন্ট আছে, তো জিরোগুলো লিখবো না, আমার 84181, আমার মাথায় কত না আছে, মাথায় এখানে দেখো আমাদের আবৃত্তি দশমিকের সাইনটা দেওয়া আছে দুজনের উপরে। তো যার মাথায় আছে আমি কি করব, যটা সংখ্যার মাথায় থাকবে ততটা আমি কি করব, 9 বসালাম, তাহলে 9 বসিয়ে দিয়েছি ততটা সংখ্যা। 9 বসিয়ে দেওয়ার পরে যে সংখ্যাটা এখানে কটা সংখ্যার উপরে মাথায়, মানে আমি দেখবো এখানে এই যে মানে আমি শেডিং ভেবে নেই যে এর মাথায় কি আছে, ছাতা আছে, তার মানে এর মাথায় অভিভাবক আছে, এর মাথায় অভিভাবক আছে, তা অভিভাবকের জন্য দুটো 9 নিয়ে নিয়েছি, আর যাদের মাথায় নেই তাদের জন্য তটা 0 নেব। তাহলে কটার মাথায় নেই, 3টার মাথায় নেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি 841 এর মাথায় নেই, তার মানে আমি কি করব, 3টা আমি 0 নিলাম। আর ঠিক ওটাকেই যে সংখ্যাটা কটা 841 কে কি করব, উপর থেকে মাইনাস করে দেব। মাইনাস করে দিলে আমাদের এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে মাইনাস যদি আমরা করে দিই, তাহলে এখানে দেখব 8334 আমার 0 দাঁড়াচ্ছে, আর নিচে থাকছে আমার 999, না 99999900 হলো 000। তাহলে এরকম কন্ডিশন আসলো, এরকম কন্ডিশন থেকে আমরা এখানে প্রথমে 0 কেটে দেবো, 0 কেটে দেওয়ার পরে প্রথমে 0 কেটে দিলাম, তারপরে 0 কেটে দেওয়ার পরে আমি যদি ডিরেক্টলি এ দিয়ে কাটি, 9 দিয়ে কাটি, 9 দিয়ে এখানে কাটি, তাহলে আমার হচ্ছে এটা 1100, আর উপরে তৈরি হবে আমার, উপরে তৈরি হবে 926, 11 দিয়ে কেটেছি, উপরে দিয়ে কাটলাম 9 অলছে 26, 9 দিয়ে কেটেছি, 11 বলছি, 9 দিয়ে কাটলাম। তার পরবর্তী ক্ষেত্রে আমি সেই সংখ্যাটাকে উপরে থাকলো যেটাকে আবার আমি কাটবো, এটাকে আবার যদি কাটি 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 550, 1100 ছিল, আর এটাকে 2 দিয়ে কেটে হচ্ছে 463, 463 এরকম একটা কন্ডিশনে পেলাম। তাহলে আমাদের এখানে দুটোর মধ্যে পার্থক্য চেয়েছে, এই লব, তার মানে পজিশনে আসলো আমার পজিশনে আসলো 463 বাই হচ্ছে কত 550, এই দুটোর মধ্যে আমাকে পার্থক্য চেয়েছে। আমরা জানি লব বাই হর, এই উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে, এখানে আমাকে কিছু হর এবং লবের মধ্যে পার্থক্য দিল, হর বেশি আছে, তাহলে 550 থেকে 463 আমি কি করলাম, মাইনাস করলাম, মাইনাস করলে আমার আসছে 87, যে এখানে অপশন দেখতে পাচ্ছি আমার বি অপশনটাতে 87 রয়েছে।
ঠিক একইভাবে আমরা পরবর্তী কোয়েশ্চেন আসবো, যে পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেখানে আমরা যদি সলিউশনটা দেখি, যে পরবর্তী কোয়েশ্চেন একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? একই দ্রব্যের উপর, তো আমরা পরপর ছাড়ের সমতুল্যের একটা ফর্মুলা যদি আমরা দেখি, তো এখানে দুটো ফর্মুলা ভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। কি ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা হচ্ছে R1 মানে ফার্স্ট ছাড় প্লাস সেকেন্ড মাইনাস R1 ইন্টু R2 বাই 100, এটা হলো সমতুল্য ছাড়ের যে ফর্মুলা। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করতে পারি। আর যদি কেউ ডিটেলসে বুঝে করতে চায় তাহলে বুঝে করতেও পারে সে, তাতেও অসুবিধা নেই, সে বুঝে বুঝে করতেই পারে। স্টেপ ওয়াইজ, যে প্রথম ছাড় আমি যদি ধরে নিই, যে প্রথম একটা পরপর বলছে 10%, মানে একটা দ্রব্যের দাম আমি ধরে নিলাম, সিপি ধরে নিলাম আমি, যে একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, তার মানে প্রথম 10% ছাড় দিচ্ছে আমাকে। প্রথম হচ্ছে ডিসকাউন্ট কত দিচ্ছে, আমার ডিসকাউন্ট 10% দিচ্ছে, তার মানে 10%, 100 টাকায় যদি 10% ডিসকাউন্ট দেয়, তার মানে নিশ্চয়ই প্রোডাক্টটার দাম কত হয়ে যাবে। প্রোডাক্টটার দাম কি হবে, ওর সেলিং প্রাইস কত হবে, 90 টাকা। এবার বলছে ওই 90 টাকার উপরে 20% ছাড় দিচ্ছে, ওই 90 টাকার, এই 90 টাকারই কত দিচ্ছে, 20% ছাড় দিচ্ছে, তাহলে এই 90 টাকার যদি উপরে যদি 20% ছাড় দেয়, হুম এই 90 টাকার উপরে যদি 20% ছাড় দেয়, তাহলে আমার জিনিসটা দাঁড়াবে কত? তার মানে আমার 100 টাকার জিনিস, আমি 100 টাকার জিনিস 80 টাকায় পাচ্ছি, তাহলে 100/80 ইন্টু 90 আমি কত পাবো, তাহলে 90 কত পাবো, তাহলে এখানে একটা জিরো কাটলাম, এখানে একটা জিরো কেটে দিলাম, তাহলে 8×9 = 72। তারপরে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে ওই 100 টাকার জিনিসটার দাম এবার দাঁড়িয়েছে কত, 72 টাকা। এবার 72 টাকার যদি 30% আমি বের করি, তাহলে 72 টাকার আমি 30% বের করব, তাহলে আমি সমতুল্য কত ছাড় পাচ্ছি তারপরে আমি দেখব। তো এখানে 72 টাকার যদি একই রকম ভাবে আমি বের করি 30%, তার মানে 100 টাকায় 30%, তার মানে 70 টাকায় জিনিসটা দিচ্ছে, 100 টাকার জিনিসটা 70 টাকায় দিচ্ছে, তাহলে 72 টাকার জিনিসটা আমার ক টাকায় দেবে, 72 টাকার জিনিসটা ক টাকায় দেবে। তাহলে এখানে একটা জিরো কাটলাম, এখানে একটা জিরো কাটলাম, তাহলে উপরে এখানে এ করে হয়ে যাচ্ছে আমার 504। ওকে, 504, আর নিচে আমার শুধুমাত্র থাকছে 10, তার মানে এখানে কত, 50.4। এটা আমার দাঁড়ালো যে এই টাকাতে অ্যাকচুয়ালি 100 টাকার জিনিসটা আলটিমেটলি 3বার ছাড় দেওয়ার পরে বিক্রি করছে ক টাকায়, বিক্রি করছে আমার এসপি, তাহলে ফাইনাল এসপি এই টাকাটাতে আমাকে 50.4 টাকায় বিক্রি করছে। তাহলে আমাকে ছাড় কত দিল, ছাড় কত দিল, তাহলে আমি যদি 100 টাকায়, আমি 100 টাকা থেকে 100, আমার জিনিসটার দাম কত ছিল, সিপি ছিল 100 টাকা, তাহলে 100 টাকায় যদি আমি 50.4 এটাকে আমি এই টাকাতে এটা বিক্রি করছে, তাহলে ছাড়, বাকি টাকা তো ছাড় দিয়েছে, তাহলে 49.6 এই টাকাটা আমাকে কি করেছে, ছাড় দিয়েছে। তাহলে এই অপশনটা খোঁজার চেষ্টা করি, কোথায় আছে, অপশন বি তে দেখতে পাচ্ছি এই অ্যান্সারটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি, নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 49 নম্বর কোয়েশ্চেন, যেটা নেক্সট কোয়েশ্চেন বলেছে এখানে, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, একটা সংখ্যা চেয়েছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে এখানে যে কোনো একটা সংখ্যা হতে পারে, এই সংখ্যাটা না, এই সংখ্যাটা না, এই সংখ্যাটা, বলছে এই যে চারটা সংখ্যা দেখতে পাচ্ছি, এদের কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে, ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। এত, তাহলে আমি যদি আমি ধরে নিই এই সংখ্যাটাকে প্রথম 2519 আছে, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষে কত পাবো, 4 পাবো। আমি এরকম করে ট্রাই করে করতে পারি, এক এক করে, কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, এটা ভাবে করা যেতে পারে। আর যদি আমরা প্রসেসের মধ্যে করি, তাহলে আমরা কি করব, এই যে প্রথমে যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করছি, যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করার কথা বলছি, সেই সংখ্যাগুলো লসাগু, মানে 5, 6, 7, 8 এবং 9, এই সংখ্যাগুলোর আমি কি করব, লসাগু বের করে নেব, লসাগু বের করে নেব। লসাগু যদি আমি বের করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে এখানে 3 দিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে আমার 5, এটা 2 হচ্ছে, 7 হচ্ছে, এটা 8, আর এটা হচ্ছে 3। ওকে, একই রকম ভাবে এ করতে পারো। তো এইভাবে করে দেখলে তুমি, আশা করি এরকম এখানে করে দেখলে তুমি পাবে কত, 2520 পাবে। 2520 পাবে। তো 2520 পেলাম, এটার হচ্ছে লসাগু কত পেলাম, 2520 পেলাম। ক্লিয়ার হয়েছে, তাহলে বুঝতে পেরেছি, তাহলে ভাগ করে কত পেলাম, মানে এই যে 5, 5, 6, 7, 8, 9 ভাগ করে আমরা 2520 পেলাম। এবার আমি দেখছি আর একটা জিনিস দেখব, কি করব, অঙ্ক এখানে আমার হয়নি, আর একটা কাজ করতে হবে। দেখো 5 থেকে আমি 4কে মাইনাস করব, কত থাকবে, 1। আমি 6 থেকে 5কে মাইনাস করব, কত থাকবে, 1। আমার 7 থেকে
আমি 6কে মাইনাস করব, 1 থাকবে। আমার 8 থেকে আমার 7কে মাইনাস করব, 1 থাকবে। 9 থেকে 8কে মাইনাস করছি, প্রত্যেক ক্ষেত্রে 1। তাহলে কি করব, এখানে 1 কি করব, মাইনাস করে দেব। এরপরে 1 যেটা মাইনাস করলে যেটা থাকবে সেটাই হবে আমার আনসার। তাহলে 2519 হবে আমার আনসার। তাহলে 2519 কোনটা, দেখো প্রথম অপশনটাইতে দেখতে পাচ্ছি 2519, তাহলে ফার্স্ট অপশনটাই হবে আমার আনসার। এবার পরবর্তী কোয়েশ্চেন চলে আসি। পরবর্তী কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি 50 নম্বর, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ 15% কম। তাহলে দেখো দৈর্ঘ্য কি হচ্ছে, একটা আয়তক্ষেত্র আছে, একটা ধরে নাও এটা একটা ছবিতে দেখাচ্ছি আমি, এটা ছবিতে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা এটা যে ছিল অরিজিনাল যা ছিল সেখান থেকে 15% বেড়ে যাচ্ছে, সেটা থেকে 15% বেড়ে যাচ্ছে। তার মানে এটা অরিজিনাল ছবি ছিল, এখান থেকে কি হলো, আয়তক্ষেত্রটা বেড়ে গেল একটু। তাহলে কত বেড়েছে, কত বেড়েছে, এটা তোমার 15% বেড়েছে। আর প্রস্থটা ঠিক তো 15% কমে গেছে। তো এখানেটা যে আমরা যদি প্রথমটার ক্ষেত্রে এল ধরি, এটা বি ধরি, সেটাও আমি সেভাবে করতে পারি। তারপরে এল 15% বাড়ছে, বি 15% বাড়ছে, একটা লেন্দি প্রসেসে করলে করতে পারি, কিন্তু আমার অত টাইম নেই, আমি কম্পিটিটিভ এক্সামের জন্য করছি। এখানে একটা সহজ একটা সূত্র যদি আমরা মনে রাখি, এই ক্ষেত্রে যখন দৈর্ঘ্য বাড়বে প্রস্থ কমবে, সেই ক্ষেত্রে আমরা একটা সহজ ফর্মুলা করব, এক্স স্কোয়ার বাই 100। এক্স স্কোয়ার বাই 100 এর পার্সেন্টেজ হয়ে গেল, সেটা হবে আমার আনসার। তাহলে এক্স স্কোয়ার এখানে কত, এখানে যদি আমরা দেখি তাহলে এই অপশনটার ক্ষেত্রে এক্স স্কোয়ার মানে এক্স এর মানে এখানে 15% বেড়েছে, সেম নাম্বার কিন্তু বেড়েছে যদি হয়, তাহলে আমি কি করব, তাহলে 15% বাই 100। তাহলে আমি কি করবো, এটা 15 ইন্টু 15 করলাম বাই আমার 100। ওকে, বাই 100 করলাম। যদি আমি করি তাহলে এখানে কি দেখতে পাবো, যে 15কে 5 দিয়ে কাটছি, এটা হচ্ছে 3, 5 দিয়ে কাটলে কত, 20, 5 দিয়ে কাটলাম আবার 3, 5 দিয়ে কাটলে কত, 4 হচ্ছে। তার মানে এখানে আমার থাকলো কত, 9/4। তার মানে 2 পূর্ণ 1/4 হচ্ছে আমার আনসার। তাহলে দেখি কোথায় আছে এখন 2 পূর্ণ, তাহলে এখানে তো দেখতে পাচ্ছি না, এখানে আমি ডি এ দেখতে পাচ্ছি 2 পূর্ণ 1/4 ডিক্রিজ। আর যখনই এরকম হবে তখন অলওয়েজ সবসময় আনসারটা কিন্তু মনে রাখবে ডিক্রিজ হবে, মানে কমবে, ক্ষেত্রফল অলওয়েজ শতকরা হ্রাস পাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো নেক্সট কোয়েশ্চেনের আনসার। এবার পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি। পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী 51 নাম্বার কোয়েশ্চেন। এখানে দেখতে পাচ্ছি একটি ব্যবসায়ী এ তার 1200 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, কত দিনের জন্য করেছে, 5 মাসের জন্য করেছে। বি 750 টাকা করেছে 4 মাসের জন্য। তাহলে তাদের আমি প্রথমে যখন এরকম অঙ্ক আসবে আমি কি করব, তাদের মূলধনের অনুপাত বের করব। মূলধনের অনুপাত যদি আমি বের করি তাহলে এর মূলধন কত, 1200 টাকা, কত দিনের জন্য কাজ করেছে, 5 মাসের জন্য, তার 5 মাস। এটা কত, এটা হচ্ছে 750 টাকা, কত দিনের জন্য কাজ করেছে, 4 মাসের জন্য কাজ করেছে। তাহলে এই একটা জিরো কাটলাম, এই একটা জিরো কাটলাম, ঠিক গেল। তারপরে এখানে 5 দেখতে পাচ্ছি, তাহলে 5 15 75 হলো, 5 15 75 হয়ে গেল। তারপরে এখানে আমি এটা 4 দিয়ে কেটে দিলাম, 4 দিয়ে কাটলে এখানে কত দেখতে পাচ্ছি, এটা 30 দেখতে পাচ্ছি। তো এটাকে কাটলাম, তার মানে কত হচ্ছে, এখানে 2 হচ্ছে 15কে দিয়ে কাটলে, তার মানে 2:1 হচ্ছে। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে এ ও বি এর 450 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। আমার যত টাকায় লাভ হোক, এবার আমাকে কোয়েশ্চেন করেছে তাদের লাভের অনুপাত কত হবে। তো আমি সহজ কথাই, আমার তো কত টাকা এ এর লাভ হবে, বি এর লাভ হবে, সেটা বের করলে বের করতেই পারি। যেমন ধরে নাও এর লাভ হবে কত, 2 এর, আর এখানে 2+1 মানে হচ্ছে 3, অনুপাতিক ভাগাহার করে করলাম, আর 450 টাকা এভাবে করতে পারি। বি এর আমরা করতে পারি 1/3 ইন্টু 450, কিন্তু আমরা এভাবে করব না। আমাদের সহজ কথা মনে রাখবো, যেহেতু এখানে লাভের আমার অনুপাত চেয়েছে, আমি তো আমি তো এদের মূলধনের অনুপাত পেয়েছি, আমি তো এদের ক্যাপিটালের ইয়ে পেয়ে গেছি। আমি যখনই মূলধনের অনুপাত পেয়েছি তাহলে লাভের অনুপাতও সেম থাকবে। মূলধনের অনুপাত যে অনুপাতে থাকবে, লাভও তো সেই অনুপাতেই পাবে। তাহলে আনসার কোথায়, 2:1 আছে, দেখো 2:1 এটা রয়েছে। ওকে, এই যে 2:1 এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, অপশন সি তে দেখতে পাচ্ছি। তো আমরা সুতরাং এটা আর বের করতে যাব না। যদি আমাকে বলতো এ এর লাভ কত, বি এর লাভ কত, তাহলে আমরা 450টাকে কাজে লাগাতাম, কিন্তু দরকার নেই ক্ষেত্রে। পরবর্তী একটি 70 মিটার, আমাকে একটি কোয়েশ্চেনে, পরবর্তী কোয়েশ্চেনে একটি 70 মিটার লম্বা ট্রেন, একটা ট্রেন আছে, ট্রেন চলছে, লম্বা কত, 70 মিটার, আর একটা ব্রিজ অতিক্রম করবে। তো যখন
একটা ট্রেন ব্রিজকে ক্রস করবে তখন তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাই দুটো দৈর্ঘ্যকে আমি কি করব, অ্যাড করে দেবো। তার মানে কতটুকু ডিস্টেন্স সে কভার করছে, তাহলে সে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কত, 70 প্লাস হচ্ছে 105, তাহলে কত হলো 175। 175 মিটার সে কভার করবে ডিস্টেন্স। আর ঘন্টায় তার স্পিডটা দেওয়া আছে 75, স্পিডটা হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তাহলে যেহেতু এটা মিটার আছে, তাই প্রথমে কাজ করব আমরা এটাকে এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে চলে আসবো। আর খুব সহজ একটা ফর্মুলা আছে, কিলোমিটার থেকে মিটারে আসলে আমাদের কি করতে হয়, আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর যদি মিটার থেকে 5/18 দিয়ে কি করবো, এটাকে গুণ করব। আর যদি মিটার থেকে কিলোমিটারে আসতাম তাহলে সেটা 18/5 হতো, ঠিক উল্টে যেত। হ্যাঁ, উল্টে যেত। ঠিক কাটাকাটি করলাম এখানে। আমি যদি কাটাকাটি করি 6 দিয়ে কাটি এটা, তাহলে আমার 6 দিয়ে কাটবে না, 3 দিয়ে কাটবে, তাহলে এটা হচ্ছে 6, আর 3 দিয়ে কাটলাম এটা 25। তার মানে উপরে থাকলো আমার 125, আর নিচে হলো 6, 125/6। এটা কি হলো, এটা কিলোমিটার পার সেকেন্ড হলো না, এটা হলো তোমার মিটার পার সেকেন্ড। এটা কিলোমিটার পার আওয়ার ছিল, সেখান থেকে আমি কি করলাম, মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। এবার আমি দেখব, যে এখানে কি চেয়েছে আমার। ডি অলরেডি পেয়ে গেলাম আমি, এস আমার দেওয়াই আছে। আমাকে বের করতে বলেছে টাইম। তাহলে আমাদের টাইমের ফর্মুলা, আমরা স্পিডের ফর্মুলা, যে গতিবেগ ইজিক্যাল টু যে ফর্মুলা, তাহলে সেটা করলে ডি বাই আমরা এস পাবো, যে টি এর ফর্মুলা হচ্ছে ডি বাই এস। তো সেই ফর্মুলা পুট করলাম। ডি এর মান কত, ডি এর মান হচ্ছে আমার 175। ডি এর মান হচ্ছে 175, বাই হচ্ছে কত, 125/6। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 175 × 6টা উপরে চলে গেল, আর 125 নিচে চলে আসলো, 125 নিচে চলে আসলো। তাহলে 25 দিয়ে কাটবো এটাকে, তাহলে 5 হচ্ছে, 25 দিয়ে কাটলে, এটা হচ্ছে কত, 7। তার মানে 6×7=42 হচ্ছে, 6×7=42/5। তাহলে 42/5, তাহলে 42/5 মানে হচ্ছে 8×2 = 5, 8×2 = 5। এটা হচ্ছে আমার আনসার। কোথায় আছে 8×2 = 5, আমরা বি এর অপশনটা দেখতে পাচ্ছি। তার মানে কত লাগবে, ওর এত সেকেন্ড সময় লাগবে, 8×2 = 5 সেকেন্ড। ক্লিয়ার হলো? এটা হলো আমাদের এই কোশ্চেনের আনসার। পরবর্তী দেখি যে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে। হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে কি করছে, 10% ক্ষতিতে বিক্রি করছে। 10% ক্ষতিতে যখন বিক্রি করবে, তো সে আরো আলছে 54 টাকা বেশিতে যদি বিক্রি করতো, মানে 10% ক্ষতিতে বিক্রি করেছে, চারটি কিনেছিল। ওর কি হয়েছে বলছে, যদি 54 টাকা বেশি বিক্রি করতো তাহলে ও লাভ পেত কত, 8% লাভ পেত ঘড়িটির বিক্রয় মূল্য ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা এতে ঐকিক নিয়মে করতেই পারি, কিন্তু আমি বলেছি কম্পারেটিভ এক্সাম ঐকিক নিয়মের অতটাই নেই, আমাদের অতটা টাইম নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা সহজ একটা ফর্মুলা, যে ঘড়িটির বিক্রয় মূল্য সমান সমান কি হবে, আমার এ বাই ওয়াই প্লাস এক্স ইন্টু 100, এটাই ফর্মুলাটা পুট করব। তাহলে এই ফর্মুলা, এ বলতে এখানে কাকে বলছে, 54 টাকা, মানে কত টাকা বেশিতে বিক্রি করার কথা বলেছে। আর এখানে ওয়াই প্লাস এক্স মানে এটা ওয়াই বলতে 8%, এটা 10। আমি এও করতে পারতাম, যেহেতু দুটোই এখানে এ হয়েছে, ক্ষতি হয়েছে। তো এটা হলো ইন্টু হচ্ছে কত, 100। এটা যদি আমি করে নিই তাহলে কত হচ্ছে, নিচে এখানে 18 হচ্ছে, তাহলে 54/18 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে কত, 3। তাহলে এখানে হচ্ছে কত, 300। তাহলে এখানে ও 300 টাকা। তাহলে আমাদের অপশনে দেখতে পাচ্ছি 300 টাকা, 300 টাকা ডিরেক্টলি, তাহলে আমি কত পেলাম, এত। এই 300 টাকা দেখো, অপশন বি হচ্ছে আনসারের। এই ক্ষেত্রে সহজ একটা ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম, সেই ফর্মুলা করে দিলাম। নেক্সট হচ্ছে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিন 27 দিন সময় নিয়েছে। আরো দুটো মেশিন বসানো হলো। এটাকে বলে ত্রৈরাশিক পদ্ধতিতে, ত্রৈরাশিকের অঙ্ক, অ্যাকচুয়ালি রুলস অফ থ্রির অঙ্ক। তো আমরা এখানে কি করব, তো বলেছে যে ওই একই সংখ্যক যন্ত্রাংশ, তার মানে 1000 যন্ত্রাংশ, যন্ত্রাংশটা যেহেতু একই থাকছে তাই ওটাকে আমি কাজ করব না, ওটা নিয়ে কাজ করব না। তাহলে কি নিয়ে কাজ করব, আমি এখানে শুধুমাত্র মেশিন নিয়ে কাজ করব, মেশিন আর একটা হচ্ছে দিন, মেশিন আর দিন। তাহলে মেশিন কটা ছিল, 16টা মেশিন ছিল। কতদিনে কাজ করতো, 1000 যন্ত্র বানাতো, 27 দিনে। আরো দুটি মেশিন বসানো হলো, তার মানে 16টা আগে ছিল, তার সাথে দুটো বসানো হলো, তার মানে 18টি মেশিন তো নিয়েছি। তাহলে এখন ওই 1000 যন্ত্রাংশ, তাহ 1000 যন্ত্রাংশ তৈরি করতে কদিন সময় লাগবে, নিশ্চয়ই বলছে
আর 27 দিন লাগবে না। তার কারণ দুটো মেশিন বেড়ে গেছে, যদি মেশিন বেড়ে যায় তাহলে দিন কেন বেশি লাগবে, ওই একই যন্ত্রাংশ তৈরি কম সময়ে করে দেবে। যেহেতু এখানে মেশিন বাড়ছে কিন্তু দিন আমার কি লাগবে, কম লাগবে। এই সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাই এই ক্ষেত্রে আমরা সোজা সাপটা নিয়ম বের হচ্ছে যে কদিন লাগবে, ডে সমান সমান এখানে 27টার যেটা আছে সেটা লিখলাম। আর যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই 16 যে উপরে আছে উপরে থাকবে, 18 নিচে বসবে। যদি এটা সরল সম্পর্ক হতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা 18টাকে উপরে লিখতাম, 16টাকে নিচে লিখতাম। এটা আমাদের শুধু মনে রাখতে হবে যে ব্যস্ত সম্পর্কের সময় যে যেরকম উপরে যেটা আছে সেটা উপরে রাখো, নিচে যেটা আছে সেরকম নিচে রাখো। আমি এটাকে 9 দিয়ে কাটলাম তাহলে এটা হচ্ছে 2, এটাকে আমি 9 দিয়ে কাটলাম এটা হচ্ছে 3, এটাকে 2 দিয়ে কাটলাম এটা হচ্ছে 2 দিয়ে কাটছে এটা হচ্ছে 8 দুনে 16, তার মানে 3 8 24, 3 8 24। তো আমাকে উত্তর চেয়েছিল যে তৈরি করতে কত কম দিন লাগবে। আমার আমার আগে 27 দিনে হতো, আগে 27 দিনে বাল্বটি তৈরি জিনিসটি যন্ত্রটি তৈরি হতো, তাহলে এখন আমাকে 27 মাইনাস 24 তার মানে হচ্ছে কত, 3 দিন। তাহলে 3 দিন কম সময় লাগবে, আমাকে 3 ডেজ কি লাগবে, লেস। ওকে, 3 দিন কম লাগবে সময় এই ক্ষেত্রে বাল্ব তৈরি করতে। পরবর্তী ক্ষেত্রে দেখি, পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে যে 14 জন লোক এখানে কি করেছে, 14 জন লোক 12 দিনে একটা টিউবওয়েল বসাতে পারে। তার মানে এখানে পার্সেন্ট আমাকে বলে দিয়েছে, আমাকে দিনও বলে দিয়েছে। 14 জন লোক আমার কি করতে পারে, 12 দিনে একটা টিউবওয়েল বসাতে পারে। পার্সেন্টস আর রিকোয়ার্ড, ওকে, টু সিং দ্য টিউবওয়েল ইন 8 দিন। বলছে 8 দিনে যদি বসাতে চাই আমি তাহলে কজন লোক, তাহলে নিশ্চয়ই 12 দিনে আগে একটা কাজ করছিল 14 জন লোক, আর 8 দিনে কাজটা করবো মানে 4 দিন আগেও কমিয়ে দেবো, তাহলে নিশ্চয়ই লোক সংখ্যা বেড়ে যাবে। তাহলে আরো কতজন লাগাতে হবে, 14 জনের সাথে আরো কত এক্সট্রা লোক নিতে হবে আমাকে। তাহলে একই রকম নিয়ম, যেহেতু পার্সেন্ট আমাকে বের করতে হবে, তাহলে যেহেতু দিন আমার কমে গেছে তাই লোক বেড়ে যাবে, তার মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে 14-র সঙ্গে আমার ব্যস্ত সম্পর্ক হলে 12, আর এটা হলো কত, 8। আমাদের এটা হলো 8। তাহলে এখানে আমি যদি কাটি, 4 দিয়ে কাটি এটা হচ্ছে 3, 4 দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 2 দিয়ে কাটলাম এটা 7, তার মানে 3 7 21, 3 7 21 জন। আমার আগে কতজন লোক কাজ করছিল, আগে আমার 14 জন লোক অলরেডি কাজ করতো, তাহলে এক্সট্রা আর কতজন লাগবে, তাহলে এক্সট্রা কতজন লাগবে, 21 থেকে আমি কি করব 14টাকে মাইনাস করব, তার মানে আরো 7 জন লোক আমাকে এক্সট্রা কি করতে হবে, অতিরিক্ত আমাকে সেই কাজে লাগাতে হবে। ক্লিয়ার হয়েছে? এই হলো আমাদের অঙ্ক। নেক্সট আরেকটি কোয়েশ্চেন আমরা সলভ করব। তো এইরকম ইজি ইজি কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন টাফ আসবে এরকম কিছু ভাবনার নেই, কারণ দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনের ধরনটা, কোয়েশ্চেন অতটা টাফ নয়। আমরা যদি একটু অঙ্কের মধ্যে থাকি তাহলে আমরা খুব সহজে উত্তরগুলো করতে পারবো। বলছে 3টা ভগ্নাংশ, ভগ্নাংশ মানে জানে লব বাই লব থাকবে, হর থাকবে, এরকম একটা। তো বলছে ছোট এবং বলছে বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত, 3টা ভগ্নাংশ তার মধ্যে বড় এবং ছোটটা দিয়ে দিয়েছে, এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশর, তাহলে একটা মাঝের ভগ্নাংশের একটা কন্ডিশন আমাকে দিয়েছে। তাহলে আমি ধরলাম যে 3টা ভগ্নাংশ, এক্স, একটা ওয়াই, একটা জেড, 3টা ভগ্নাংশ ধরলাম। তার মধ্যে আমাকে মাঝেরটা আমি ইয়ে করলাম, তার মানে সব থেকে বড় ভাবছি এটাকে, আর সব থেকে ছোট ভাবছি এটাকে। তার মানে এক্স এবং ওয়াইটাকে, তাহলে আমি কি মাঝেরটাকে ছেড়ে রাখছি, এখনো মাঝের কোয়েশ্চেনটাকে আমি কি করছি, ছেড়ে রাখছি। তাহলে আমাকে কি করেছে, এক্স এবং ওয়াই এর অনুপাত আমাকে দিয়ে দিয়েছে, এক্স এবং জেড এর অনুপাত কত দেওয়া আছে, 7 হচ্ছে অনুপাত 6। তার মানে আমাকে এক্স বাই জেড ইজিক্যাল টু 7/6। তাহলে আমার এখান থেকে যদি আমি করি যে এক্স সমান সমান কত হবে, 7z/6, এটা করে দিলাম। এই কন্ডিশন থেকে একটা জায়গাতে আসলাম। এবার আমাকে আর একটা কন্ডিশন বলেছে, কি বলেছে, অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে, হ্যাঁ অনুপাতটি যদি মানে এই অনুপাত মানে বড় এবং ছোটর অনুপাত, তাহলে বড় এবং ছোটর অনুপাত কত, 7/6, 7/6। বলছে যে মাঝের যে অনুপাত, মাঝে কি আছে, ওয়াই আছে, তার থেকে কত বড়, তার থেকে ওয়াই 1/3 বেশি। তার মানে 1/3টা বাদ দিলে তাহলে মাঝেরটা পেয়ে যাব। তাহলে আমার ওয়াই সমান সমান কত হওয়া উচিত, 7/6, 7/6 মাইনাস হচ্ছে 1/3, কেন এটা বেশি ছিল, তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে তো মাঝেরটা পেয়ে যাব। তাহলে এখানে লসাগু নিলাম 6, তার মানে এটা হলো 7, আর এখানে কি হলো, আমার এখানে হয়ে গেল হচ্ছে 2। তাহলে আমার দাঁড়ালো কত, তাহলে আমার ওয়াই যেটা দাঁড়ালো সেটা আমার এখানে এখানে 2 বসালাম, তাহলে হয়ে গেল 5/6। তাহলে একটা ভগ্নাংশ তো আমি পেয়ে গেলাম।
একটা ভগ্নাংশ আমি পেয়ে গেছি 5/6। তাহলে বুঝতে পারছো যে এখানে অপশনগুলো যদি দেখো, তাহলে দেখো 5/6 কোথাও আছে কি? এই দেখো এই অপশনটা তো অলরেডি রয়েছে, ডি অপশনটাতে আমি দেখতে পাচ্ছি 5/6 অলরেডি রয়েছে। তার মানে যদি আমি আগে অঙ্কটা আরো নাও করি তবুও আমি করতে পারবো। কিন্তু যদি অন্যান্য আরো যদি হয়তো অপশনে আরো যদি 5/6 এই অপশনটা যেটা দেখতে পাচ্ছ আরো কোনো একটা অপশনে দিয়ে দিত, তাহলে কিন্তু আমি এখানে আনসারটা বা এখানে কোয়েশ্চেনটা করে রাখতে পারতাম না, আরো আমাকে এগোতো। তো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। তাহলে পুরোটা যদি দেখাতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আমাকে চেয়েছিল যে এখানে তিনটার কত যোগফল চেয়েছিল। তাহলে তিনটার যোগফল মানে আমি এক্স ওয়াই প্লাস জেড এটা মিলিয়ে আমাকে চেয়েছিল কত, 2 এটা তাহলে 24 48 আর 11, তার মানে 59 হলো। 59/24 ডিরেক্টলি লিখে দিলাম এটা। হ্যাঁ, তারপর এক্স, এক্স এর ভ্যালু আমি অলরেডি বের করেছিলাম না, 7z, 7z/6। ওয়াই এর ভ্যালু আমি কিছুক্ষণ আগেই বের করলাম যে 5/6। আর জেড এর ভ্যালু আমি জানি না, জেড এর ভ্যালু লিখে দিলাম, তাহলে 59/24। তাহলে একই রকম ভাবে এখানে যদি লসাগু আমি নিই তাহলে কত লসাগু আসবে, 6 লসাগু আসছে। তাহলে এটা হচ্ছে কত, 7z প্লাস প্লাস 5 প্লাস হচ্ছে আমার 6z ইকুয়াল টু 59/24। তাহলে একই রকম ভাবে এখানে 13z হচ্ছে, 13z, আর এই 6কে আমি কি করলাম এর সাথে কেটে দিলাম, তাহলে 4/6 = 24। তাহলে 13z প্লাস 5 ইজিক্যাল টু কত, 59/4। 59/4। ঠিক একই রকম ভাবে 13z ইজিক্যাল টু 59/4 মাইনাস 5। তাহলে কত হচ্ছে এটা, এটা দাঁড়াবে তোমার 39/4 দাঁড়াবে। তাহলে এটা 13 দিয়ে আমি কেটে দিলাম, 13 দিয়ে যদি কেটে দিয়ে এটা 3 হচ্ছে, তার মানে z ইজিক্যাল টু 3/4। তাহলে দেখো এখানে জেড এর ভ্যালুটা দেখো, জেড এর ভ্যালুটা 3/4 এখানে দেখতে পাচ্ছ, জেড এর ভ্যালুটা আমার অলরেডি চলে এসেছে। ঠিক একই রকম ভাবে আমাকে এক্স এর ভ্যালুটা, আমার এখানে ছিল না এক্স এর ভ্যালুটা, তাহলে বসিয়ে দিই জেড এর। জেড এর ভ্যালু কত, 3/4, তাহলে 3 বসালাম, আর এটা 6 আর নিচে 4। তাহলে এখানে এটা কেটে দিলাম, 2 হয়ে গেল, তাহলে 7/8। দেখো আমার এখানে 7/8 পেয়ে গেছি। তাহলে আমাদের তিনটেই ভগ্নাংশ আমি পেয়ে গেলাম না? কিন্তু আমি বললাম যে এই অংশটুকু করার, এই অপশন যেখানে দেওয়া ছিল এই অপশন অনুসারে আমার এতটুকু করার দরকারও পড়তো না। হ্যাঁ, আমি এখানেই কিন্তু স্টপ রাখতে পারতাম। এবার পরের কোয়েশ্চেনটা দেখি। পরের একটা কোয়েশ্চেন করেছে আরো সোজা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 1.7, 0.51 আর একটা হচ্ছে 0.013। যদি এর বলছে লসাগু কত, গসাগু কত, লসাগু জিজ্ঞাসা করেনি। আমরা গসাগু জানি যে সব থেকে যে ছোট সংখ্যাটা যেটা মানে সবার সাথে মিলবে সেই সংখ্যাটাই আমরা গসাগু হয়, সবার সাথে মিল আছে এবং সব থেকে ছোট। হুম তাহলে সব থেকে যদি ছোট হয় তাহলে আমরা কি করব, হুম বলছে সব থেকে যে ছোট সংখ্যাটি, তার মানে 1.7 যেটা, ওকে, আর এটাকে আমি পয়েন্ট হচ্ছে 51, এটাকে আমি কি করতে পারি, ভাঙতে পারি। তো এটা কি হিসেবে ভাঙতে পারি, আমি ভাঙতে পারি 3 এটা দাঁড়াবে আমার তখন 0.17 দাঁড়াবে। এবার যদি এটাকে ভাঙতে যাই তখন আমরা কি দেখব, তখন আমি দেখব যে এখানে কি হচ্ছে তোমার 0.017 ভাঙতে হবে, কেন 3 দিয়ে যদি করতে যাই। তাহলে একই রকম ভাবে সব থেকে ছোট সংখ্যাটা কোনটা, ছোট সংখ্যাটা হচ্ছে এটা দাঁড়াবে, এই যে যেটা আমি বললাম এখানে। তাহলে একই রকম ভাবে আমি ছোট ভগ্নাংশ কোনটা পাচ্ছি, 0.017, সি হবে আনসার এই কোয়েশ্চেনটার। পরবর্তী কোয়েশ্চেন দেখি। পরবর্তী কোয়েশ্চেন বলছে 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে একসঙ্গে বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজবার, দেখো এখানে কোয়েশ্চেনটা করেছে প্রথমে একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায়, তার মানে প্রথমবার বেজেছে এটা কিন্তু কাউন্টেড হবে 1 ঘন্টায়। তাহলে চলো দেখি, তাহলে সেখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করব কি করে। এই রকমের কোয়েশ্চেন প্রায় জিজ্ঞাসা করা হয়ে থাকে, তখন যখনই যেটা বলবে তখন আমরা কি করব, লসাগু বের করে নেব। আমরা কার কার লসাগু বের করব, এখানে 9, এখানে 6, এখানে 10, 4, এখানে 10 আর একটা হচ্ছে 8, এর আমরা কি করব, লসাগু বের করব। লসাগু বের করে দেখবে, লসাগু বের করে দেখবে যে এখানে 360 আসবে, যে লসাগু কত হচ্ছে 360। এখানে আমাকে বলেছে 1 ঘন্টায় কতবার বেজে উঠবে, 1 ঘন্টা মানে কত, কত সেকেন্ড, এখানে সেকেন্ডে সবগুলো দিয়েছিল, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা মানে 3600, তাহলে
আমি কি করবো, এটাকে ভাগ করব। তাহলে এটাকে আমি কি করলাম, কাটলাম, তাহলে আমার কত হচ্ছে, 10 হচ্ছে। আমার 10 বার বাজবে। আর প্রথমে দেখো, প্রথমে একসাথে বেজেছিল সবগুলো ঘন্টা যেহেতু, তাই কি করে দেবো, 10-এর সাথে আমি 1 যোগ করে দেবো, তার মানে 11। তাহলে 11 হবে আনসার। কোথায় দেখবো 11 আনসার, দেখছেন ফার্স্ট অপশনটাই আমার 11 রয়েছে, অপশনটাতে 11 রয়েছে। এবার পরবর্তী যে কোয়েশ্চেনটা সেটা আমাদের 59 নম্বর যে কোয়েশ্চেনটা, সেটাতে আমরা দেখছি যে 59, তো এখানে বলছে যে ক্রয় মূল্য 620 টাকা। বলে দিয়েছে এটা ধার্য মূল্যের থেকে 25% কম। মানে একটা জিনিসের যা ক্রয় মূল্য 620 টাকা আছে, ধার্য মূল্যের থেকে 25% কম। মানে একটা জিনিসের দাম যদি হয় 100 টাকা হয়, মানে 100 টাকা যদি আমি ধার্য মূল্য ধরি, তাহলে জিনিসটার দাম অ্যাকচুয়ালি কত, 75 টাকা। 75 টাকা। তাহলে সেইভাবে আমাকে করতে হবে অঙ্কটা। তাহলে ধার্য মূল্যের থেকে 25% কম, মানে ক্রয় মূল্য ধার্য মূল্যের থেকে কত কম, 25% কম। তার মানে আমাকে কি করতে হবে, যে ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস আমার কত টাকা আছে, 100 টাকা। তার মানে এই জিনিসটার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য অ্যাকচুয়ালি 75 টাকা। ক্রয় মূল্য অ্যাকচুয়ালি কত টাকা, 75 টাকা। যদি 75 টাকা হয়, তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে শুরু করতে হবে অঙ্কটা। যদি এটা হয়, তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে অঙ্কটা এখানে ক্যালকুলেশন করতে হবে। কত, যে তাহলে ধার্য মূল্যটা অ্যাকচুয়ালি কত সেটা আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে আমার মার্কেট প্রাইসটা আমাকে এই পয়েন্ট থেকে 620 টাকার যে পয়েন্ট, সেখান থেকে আমাকে কি করতে হবে, বের করতে হবে। তার মানে আমার যখন ক্রয় মূল্য 75 টাকা, ধার্য মূল্য তখন কত, 100 টাকা। 100 টাকা, তার মানে আমাকে কি হবে, 100/75 ইন্টু 620। এটা যদি রাখি, তাহলে সেই অবস্থায় আমাকে 25 দিয়ে কাটলে কত হচ্ছে, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, আর 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 4। এটা হচ্ছে 4। তার মানে উপরে 620, 620 ইন্টু 4, 620 ইন্টু 4 যদি করি, তাহলে আমি পাচ্ছি কত, 2480 টাকা। 2480/3। এটা হলো, এটা হলো আমার ধার্য মূল্য। তার মানে আমার ক্রয় মূল্য কত, 620 টাকা, আর ধার্য মূল্য কত, আমার ধার্য মূল্য আমার দাঁড়াচ্ছে 2480 টাকা। আমার 2480 টাকা দাঁড়াচ্ছে। এবার আমি কি করব, এখানে বলেছে দ্রব্যটি 15% ছাড়ে বিক্রয় করা হয়। দ্রব্যটি 15% ছাড়ে আমাকে বিক্রি করছে। তার মানে এর আমি সিলে, তার মানে এই যে 15% ছাড়, কার উপরে ছাড় দিচ্ছে, ছাড়টা দেবে আমার এই টাকাটার উপরে, যে মার্কেট প্রাইস যেটা আছে, এর যে ধার্য মূল্য আছে, তার উপরে আমাকে কি করছে, 15% ছাড় দিচ্ছে। তার উপরে আমাকে 15% ছাড় দিচ্ছে। তার মানে আমি কি করব, এখান থেকে এর সিলিং প্রাইসটা বের করব, যে এর এসপিটা কত হবে। এসপিটা হবে, আমাকে 15% ছাড় দিচ্ছে, তার দিচ্ছে মানে 100 টাকার জিনিসটা আমাকে কত টাকা, 85 টাকায় দিচ্ছে। তাহলে 2480 টাকায় আমার কত টাকা দাম দাঁড়াবে, 2480/3। এটা দিই, করলাম। এখান থেকে যদি আমি পাইয়ে করে কাটি, এখানে একটা জিরোকে কাটলাম, এখানে একটা জিরো কাটলাম, তারপরে 5 দিয়ে কাটলাম, এটা কত হচ্ছে, 5 দিয়ে কাটলে এটা 17 হচ্ছে, 5 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে। ক্লিয়ার হলো, 2 হচ্ছে। তার পরবর্তীকালে এটা যে এখানে 2 দিয়ে তুমি কাটতে পারো, কাটতে চাইলে কাটতে পারো। এখানে 2 দিয়ে এখানে কাটা যেতে পারে, কিন্তু ডিরেক্টলি আমি রেখে দিচ্ছি। নিচে আমি 6 রাখলাম, 17 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি। 17 দিয়ে গুণ করলে 42 16 হচ্ছে, 42 16/6। এবার আমি কি করব, এটা আমি এসপি পেয়ে গেছি। আমার সিপি কত ছিল, সিপি আমার 620 ছিল। তাহলে আমার প্রফিটটা হবে, প্রফিট সিলিং প্রাইস মাইনাস হচ্ছে কস্ট প্রাইস, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে 4216/6 মাইনাস হচ্ছে কত, 620। এটাকে 2 দিয়ে কাটলে আমরা এখানেই কাটতে পারতাম, কাটা যেতে পারে, তোমরা চেষ্টা করে দেখবে। তাহলে এটাকে যদি মাইনাস করে দেখো, তাহলে দেখো 42 হচ্ছে, এখানে 620কে যদি আমি গুণ করে দেখি, তাহলে এখানে কন্ডিশনটা যেটা পাবো, 3720 সামথিং পাবো, এবং মাইনাস করে আমার দাঁড়াবে কত, 496/6। এরকম একটা কন্ডিশনে আসবে, 496/6 এটা দাঁড়ালো। এবার এটা আমি কি পেলাম, প্রফিট পেলাম, কিন্তু আমার চেয়েছে কি, আমার শতকরা লাভ চেয়েছে, তার মানে আমাকে প্রফিট পার্সেন্টেজ চেয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ তার মানে আমার কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে হয় সব সময়। তাহলে ক্রয় মূল্য আমার কত, আমার হচ্ছে তাহলে 496/6, ক্রয় মূল্য হচ্ছে 620 ইন্টু 100। এটা ক্যালকুলেশন করে যা হবে আমার সেটা হবে আনসার। হুম সেটা হবে আনসার। যদি আমি এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিই, তাহলে আমার দাঁড়াবে এখানে
যে 496, দেখো 496 ছয়টা নিচে চলে আসবে, 620ও নিচে চলে আসবে, ইন্টু হচ্ছে 100, ইন্টু 100, এটা জিরো কাটলো, এটা জিরো কাটলো, এটা জিরো কেটে গেছে। তারপরে আমার এখানে করব, এখানে আমি পেলাম, এখানে 2 দিয়ে কাটবো, এটা হবে 3, 2 দিয়ে কাটলাম, এখানে হলো 5, এখানে 5 দাঁড়ালো। আমার এখানে থাকলো 62 আছে, তাহলে এটাকে আমি 31 দিয়ে কাটার চেষ্টা করব। 31 দিয়ে কাটলে 2 হলো, 31 দিয়ে এটাকে কাটলাম, 31 দিয়ে আমি কাটলাম, তাহলে কত হচ্ছে ওখানে 8 হচ্ছে। 31 দিয়ে কাটলাম 8 হচ্ছে। তাহলে উপরে দাঁড়ালো কত? উপরে দাঁড়ালো আমার এটা, না এটা 31 দিয়ে কাটলে 16 হবে, 16 হবে। এবার এই 2 দিয়ে এটাকে কাটলাম, এটা 8 হলো। তাহলে উপরে থাকলো 8 আর 5 মানে 40, 8 আর 5 40, আর নিচে থাকলো 3, আর নিচে থাকলো শুধুমাত্র 3। তার মানে এটা কত হচ্ছে? 13 পূর্ণ 1 এর 3। তাহলে 13 পূর্ণ 1 এর 3 কোন অপশনটাতে রয়েছে? 13 পূর্ণ 3 কোন অপশনটাতে রয়েছে? 13 পূর্ণ বি অপশনটাতে আমরা দেখছি 13 পূর্ণ 1 এর 3। একটু লেন্দি হলো, বাট এই কোশ্চেনটা আর অন্য কোনো প্রসেসে করার উপায় ছিল না। এবার বলেছে 500 টাকার উপর 40% আমাকে ছাড় দিচ্ছে। 500 টাকার উপর 40% ছাড় একটা ঘটনা। আর একটা ঘটনা বলছে 500 টাকার উপর দুবার ছাড় দিচ্ছে, একটা 30%, একটা 4%। যখন এটা ছাড় দিবে তখন আরে ভাই এই যে 30% আর 4% এর সমতুল্য ছাড়টা তো আমাকে বের করতে হবে। এর সমতুল্য ছাড় আমি যদি বলি, এই যে 40%, 40% মানে হচ্ছে এখানে আমার 40/100 ইন্টু 500, 500, তাহলে কেটে দিলাম, এখানে কত হচ্ছে? 200 হচ্ছে। তাহলে 500 টাকার 40% ছাড় মানে 200 টাকা। কিন্তু আমাকে বলেছে এই 500 টাকার উপরই আবার দুবার ছাড় দিচ্ছে, তাহলে এর সমতুল্য আমাকে আগে প্রথমে সমতুল্য ছাড়টা আমাকে বের করতে হবে, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা বের করতে হবে। তাহলে তার ফর্মুলা আমি আগে একটা কোয়েশ্চেন বোঝাতে গিয়ে বলেছি যে আমার ফর্মুলা হচ্ছে R1 প্লাস R2 মানে 36 প্লাস 4 মাইনাস 36 ইন্টু 4/100, এটা হচ্ছে তার সমতুল্য ছাড়। তার মানে এটা হচ্ছে কত? এটা 40 দাঁড়াবে, আর এটা হচ্ছে কত? 25। তার মানে হচ্ছে 40 ইন্টু 25, যখন দাঁড়াবো আমি এখানে পেলাম 40 প্লাস হচ্ছে 25, ওইদিকে পেলাম 40-র সাথে 25কে গুণ করলাম এখানে, তাহলে আমার নিচে নিচে আমার 25 করলাম, উপরে আমার 1000 করছি, মাইনাস আমার কত? 36 বেঁচে আছে, 36 বেঁচে আছে, তার মানে দাঁড়ালো 964/25, 964/25, 25, হ্যাঁ 964/25। এবার এই অবস্থায় 964/25, তাহলে এটা হচ্ছে আমার ডিসকাউন্ট, এটা হচ্ছে ডিসকাউন্ট। এটা কত টাকার উপরে? এবার 500 টাকায় দেখি যে এই পার্সেন্টটা এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পেলাম। এবার 500 টাকার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট তাহলে কত টাকা? 964/25%, 25% বের করব, 25%। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, যে 500 টাকার উপর আমি বের করছি 500 টাকা, তার মানে কত দাঁড়াচ্ছে আমার? এই 964, ভাই আমার কত? আমার এখানে 25 হচ্ছে ইন্টু 100, এই দুটো জিরো আমি প্রথমে কি করব? কেটে দেবো, হলো? এটা দিয়ে আমি 5 কেটে দিলাম, তাহলে 964/5 হলো, 964/5। এবার আমি এই যে 964/5 পেলাম, সেটা আমি লাভ পেলাম, মানে এইটুকু আমাকে ডিসকাউন্ট দিচ্ছিল 964/5, এটা আমাকে ডিসকাউন্ট। তাহলে 500 টাকা আমি প্রথমে এত ডিসকাউন্ট পেলাম, পরে আমি কত পেলাম? বলছি এই দুটোর মধ্যে আমাকে পার্থক্য কত, এই দুটো ছাড়ের পার্থক্য চেয়েছে। তার মানে আমার অ্যাকচুয়ালি 200 মাইনাস 964/5, এটা যেটা পাবো সেটাই হবে আমার আনসার। হ্যাঁ, এটা আনসার হবে। এটা যদি গুণ করে তাহলে 1000, 1000 থেকে 964 বাদ মানে 36 বাই আমার 5, তার মানে হচ্ছে কত? 7 পূর্ণ 1 এর 1/5। তার মানে এখানে এরকম আছে কি অন্তর? নেই, পয়েন্টে দেওয়া আছে, তার মানে 7 পূর্ণ কি হবে? 2। তাহলে কোথায় আছে? এটা আমরা বি অপশনটাতে দেখতে পাচ্ছি, 2 নম্বর অপশনটা রয়েছে। ওকে, তাহলে এইরকম ভাবে এটা হচ্ছে আমরা কটা কোশ্চেন এখানে 46 থেকে শুরু করে যে 60 নম্বর 60-এ গিয়ে আমরা কি করলাম? অঙ্কটা এন্ড করলাম। তাহলে এখানে এইরকম ভাবে কোশ্চেনগুলো ফ্রেম হয়ে থাকে। পরবর্তী আরো একটা ভিডিও ক্লিপস নিয়ে আসবো, যে ভিডিও ক্লিপসে আমরা কি আলোচনা করব, যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি টাইপের কোশ্চেন এসেছিল, জেনারেল নলেজ থেকে কি টাইপের কোশ্চেন এসেছিল, এবং ইংলিশ থেকে কি কোশ্চেন এসেছিল, এবং আমাদের প্রিপারেশনটা কিভাবে করলে যদি আগামীতে ভ্যাকেন্সি আসে তাহলে সেই ভ্যাকেন্সি অনুসারে আমরা এটা কি
এই যে যারা বেকার রয়েছে তারা হয়তো সেই বেকার যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কিছুটা সংখ্যক হলেও তারা মুক্তি পাবে। ওকে, আর এই বলে আমি আজকে শেষ করলাম। ওকে, থ্যাংক